আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। দিনাজপুরের কাহারোলে হাল কাটা কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। কৃষক সহ আর্থসামাজিক ক্ষেত্রে ইতিবাচক। ইরানের ইস্পাহান প্রদেশে যৌথ বাহিনীর হামলায় 15 জন নিহত। জবাবে মধ্যপ্রাচ্যে আঘাত হানছে মিসাইল ড্রোন। ভয়ঙ্কর হামলা সত্ত্বেও তেহরান। দূরপাল্লার বাস ও গণপরিবহনে জ্বালানি তেলের রেশনিং ব্যবস্থা ওঠানো হয়নি এখনো। ডিজেল সংকটে দুশ্চিন্তায় মেহেরপুরের কৃষক। পদ্মা ব্যাংক বাঁচিয়ে রাখতে সরকারের সব উদ্যোগে ব্যর্থ। অবসান অথবা একীভূতকরণের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। ৪৫ বছর পর আবারও ফিরে আসছে খাল খনন কর্মসূচি। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই কর্মসূচি নতুন করে বাস্তবায়ন করতে যাচ্ছেন তার ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমান। কাল দেশের ৫৮ জেলায় একই সাথে শুরু হচ্ছে খনন কর্মসূচি। দিনাজপুরের কাহারোলে এর উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী। প্রথম দফায় ৬ মাসে ১২০০ কিলোমিটার ও পর্যায়ক্রমে ৫ বছরে ২০,০০০ কিলোমিটার নদী, নালা ও খালবিল খনন করা হবে। পানি সম্পদ মন্ত্রী বলছেন, এর মাধ্যমে বাড়বে সেচ ও কৃষি সুবিধা, কমবে জলাবদ্ধতা, ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা। এক্ষেত্রে কোনো ধরনের দুর্নীতি সহ্য করা হবে না বলে সতর্ক করেছেন মন্ত্রী। সাধারণ মানুষও চায় স্বচ্ছতা। আলমগীর স্বপনের রিপোর্ট। নদীমাতৃক বাংলাদেশে শিরা উপশিরার মতো ছড়িয়ে আছে নদী-নালা, খাল-বিল। প্রকৃতির এই অপার সম্পদ কাজে লাগিয়ে কৃষিভিত্তিক স্বনির্ভর বাংলাদেশ গড়তে ১৯৭৭ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন কর্মসূচি পরিচালিত করেছিলেন। ৩,৬৩৬ কিলোমিটার খাল খনন করে সেচ ব্যবস্থার সম্প্রসারণ, বন্যা নিয়ন্ত্রণ ও জলাবদ্ধতা দূরীকরণে রেখেছিলেন বড় ভূমিকা। যেই সফল কর্মসূচিতে ছাত্রাবস্থায় অংশ নিয়েছিলেন বর্তমান পানি সম্পদ মন্ত্রীও। সে সময়ে আমরা এদেশের মানুষ অনেক সুবিধা পেয়েছি এবং জনগণ উপকৃত হয়েছে। আমাদের বয়সও ছিল তখন কম। আমরা প্রেসিডেন্ট জিয়ার নেতৃত্বে যখন স্কুলে পড়ি তখন খাল খনন কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। কিন্তু সেই সফল কর্মসূচি কতটা এগিয়ে নিতে পেরেছে পরবর্তী সরকারগুলো? কেননা দখলে দূষণে এরই মধ্যে হারিয়ে গেছে দেশের অনেক নদী, নালা, খাল-বিল। আগে কিন্তু পানি উঠছে না, এখন আর যাই ৪-৫ বছর পানি উঠে। অনেক কষ্ট করিতাম না পানি কাজে উঠে। ইরান জুড়ে অব্যাহত যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ বাহিনীর তাণ্ডব। ইস্পাহান প্রদেশে মিসাইল হামলায় নিহত হয়েছে কমপক্ষে ১৫ জন। শাহিনশাহ শহরে আইআরজিসির হেডকোয়ার্টার্সের সিরিজ বিস্ফোরণে খবর পাওয়া গেছে, তবে হতাহতের বিষয়ে কিছু জানা যায়নি। হামলা হয়েছে আরও বেশ কয়েকটি শহরে। আইআরজিসির ২ সিনিয়র কমান্ডকে হত্যার দাবি করেছে তেল আবিব। পাল্টা জবাব দিয়ে যাচ্ছে ইরানও। কুয়েত বিমানবন্দরে হামলা চালিয়ে ধ্বংস করেছে রাডার সিস্টেম। ইরাকের ইরবিলে টার্গেট করা হয়েছে একটি তেল শোধনাগার। সৌদি আরব, ইরাক, বাহরাইন, জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতেও ড্রোন মিসাইল ছুড়েছে তেহরান। একাধিক ড্রোন ভূপাতিতের দাবি করেছে রিয়াদ। ইসরায়েলের নেস জিওনা শহরে ইরানের হামলায় ক্ষয়ক্ষতির ফুটেজ প্রকাশ করা হয়েছে। হতাহতের খবর পাওয়া যায়নি। ইরাক থেকে মার্কিন নাগরিকদের অবিলম্বে সরে যাওয়ার নির্দেশনা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসে মিসাইল হামলা চালায় ইরান। এর পরপরই দেয়া হয় এই নির্দেশনা। ইরাকে অবস্থানকারী মার্কিন নাগরিকদের অবিলম্বে নিরাপদে সরে যেতে বলা হয়। দূতাবাসের ওয়েবসাইট থেকে প্রকাশিত এক বিবৃতিতে মার্কিনীদের আশ্রয় কেন্দ্র কিংবা বম্ব শেল্টারে আশ্রয় নিতে বলা হয়। অতি দ্রুত বিশেষ বিমানে তাদের সরিয়ে নেওয়ার ব্যবস্থা করার কথাও জানিয়েছে। যুদ্ধের আঁচ যেন লাগেনি ইরানের রাজধানী তেহরানের বাসিন্দাদের মাঝে। নিয়মিত হামলার মাঝেও স্বাভাবিক জীবন পার করছেন তারা। প্রতিদিনই বাড়ছে নিহতের সংখ্যা, তবুও ভীত নয় নগরবাসী। শহরের বাসিন্দারা জানাচ্ছে, প্রথম দিকে জীবনযাপন কিছুটা বাধাগ্রস্ত হলেও কয়েক দিনের মধ্যেই আবার ফিরেছে স্বাভাবিক ছন্দে। যুদ্ধের তৃতীয় সপ্তাহে এসে স্বাভাবিকভাবে চলছে সকল নাগরিক কার্যক্রম। শহর জুড়ে বাজছে যুদ্ধের দামামা। যখন তখন চলছে ড্রোন কিংবা মিসাইল হামলা, তারপরেও থেমে নেই জীবন। নিয়মিত চলছে অফিস, আদালত, ব্যাংক সহ সবকিছুই। খাদ্য কিংবা নিত্য প্রয়োজনীয় জিনিসের ঈদযাত্রায় মানুষের ভোগান্তি কমাতে সরকার দূরপাল্লার বাস ও গণপরিবহনে জ্বালানি তেলের রেশনিং ব্যবস্থা তুলে নেওয়ার ঘোষণা দিলেও এখনো আনুষ্ঠানিক কোনো প্রজ্ঞাপন দেওয়া হয়নি। সকালে রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ অপেক্ষা দেখা যায়। সেখানে ঘন্টার পর ঘন্টা লাইনে অপেক্ষার পর মিলছে তেল। এতে ভোগান্তিতে পড়েন যানবাহন চালক মালিকরা। পাম্প মালিকরা বলছেন, অনেক ক্ষেত্রে আগের রাতেই মজুদ তেল শেষ হয়ে গেছে। ডিপো থেকে নতুন সরবরাহ না আসায় তেল দিতে পারছেন না তারা।
এদিকে সরকার রেশনিং তুলে নেয়ার কথা জানালেও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক নির্দেশনা পাননি বলে জানিয়েছেন ফিলিং স্টেশনের কর্মীরা। গত 6 মার্চ জ্বালানি তেলের সংকট মোকাবেলায় তেল বিক্রিতে সীমা আরোপ করে সরকার। স্বাভাবিক তো হওয়ার কোনো লক্ষণ দেখা যায় না। আপনি মোটরসাইকেল বাইকগুলো এখন বর্তমানে প্রচুর পরিমাণ, এরা তো আপনার 300 টাকা 500 টাকা তেল দিলে এখন হইতেছে না। এখন পর্যন্ত কোনো নির্দেশনা এখন আমাদের কাছে আসেনি। সেক্ষেত্রে আমাদের যদি ডিপুর থেকে তেল দেয় তো যাতে আমরা ওদেরকে আনলিমিটেড তেল দিতে পারবো। সেক্ষেত্রে এখন তো আমাদেরকে তেল দিতে আসছে, চাহিদা হচ্ছে 2-3 গাড়ি, আমাদের তেল দেয় 1 গাড়ি, তো আমরা কিভাবে দেবো তাদেরকে সার্ভিস? ঈদ উল ফিতর উপলক্ষে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখো মানুষের। সংবাদের শিরোনামে যেরকমটা জানাচ্ছিলাম, পদ্মা ব্যাংক বাঁচিয়ে রাখতে সরকারের সব উদ্যোগে ব্যর্থ। পর্ষদ পুনর্গঠন, নাম পরিবর্তন, মূলধন যোগান দেওয়া সহ নানা সহায়তা দিলেও তা কাজে আসেনি, বরং সময়ের সাথে এটি আরও দুর্বল হয়েছে, বেড়েছে লোকসানের পরিমাণ। তাই পদ্মা ব্যাংক অবসায়ন অথবা একীভূতকরণের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। তা না হলে ক্ষতির পরিমাণ বাড়তেই থাকবে। বাংলাদেশ ব্যাংক বলছে পদ্মা ব্যাংকের বিষয়টি বিবেচনায় আছে, তবে এই ব্যাংকের বিষয়ে কি উদ্যোগ নেওয়া হবে সে সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি। জন্ম থেকেই অনিয়মে জড়িয়ে পড়ে সাবেক ফার্মার্স ব্যাংক। নানা দুর্নীতি, জালিয়াতি আর লুটপাটে চরম তারল্য সংকটে পড়ে ব্যাংকটি। গ্রাহকের আমানতের টাকাও ফেরত দিতে ব্যর্থ হয়। সংকট কাটাতে এগিয়ে আসে রাষ্ট্রায়ত্ত 4 ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠান আইসিবি। 715 কোটি টাকার মূলধন যোগান দেয় এসব প্রতিষ্ঠান। নাম পরিবর্তন করে করা হয় পদ্মা ব্যাংক। এরপরও ঘুরে দাঁড়াতে পারেনি ব্যাংকটি। বর্তমানে এর নিট লোকসানের পরিমাণ 6000 কোটি টাকার উপরে, যা মোট সম্পদ এবং দায়ের চেয়ে বেশি। ডিসেম্বর শেষে ব্যাংকের মোট আমানতের পরিমাণ ছিল 6300 কোটি টাকা, আর বিতরণ করা ঋণের পরিমাণ 5650 কোটি টাকা। এর মধ্যে খেলাপি 5200 কোটি টাকা, যা বিতরণ করা ঋণের 93%। বিশ্লেষকরা বলছেন, এত লোকসান এবং খেলাপি নিয়ে কোনো ব্যাংক টিকিয়ে রাখা সম্ভব নয়। তাই দায় না বাড়িয়ে ব্যাংকটির বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া দরকার। একটা কোনো ব্যাংক 93% এনপিএল হওয়া মানে কি এটার কোনো পর্যায়ে আর দাঁড়ানো সম্ভব না। এবং এই এনপিএলটা মোর দেন 80% এর ব্যাড ডেট, এটা কোনো আদায় হবে না আর কি। আমাদের গ্লোবাল স্ট্যান্ডার্ড অনুসারে এটা আর রান করানোর মতো কোনো মানে অবস্থায় নেই আর কি। এটা গ্লোবাল প্র্যাকটিস অনুসারে এটা অবসান করাই যুক্তিযুক্ত হবে বলে আমি মনে করি আর কি। পদ্মা ব্যাংক কিন্তু নিজের থেকে দুর্বল হয়নি, পদ্মা ব্যাংকে কিন্তু দুর্বল করা হয়েছে। পদ্মা ব্যাংকের এই অবস্থার জন্য দায়ী কি ডিপোজিটাররা? বন্ধ করে দিলে কারা এফেক্টেড হবে? সরাসরি ডিপোজিটাররা এফেক্টেড হবে। সেখানেই সেন্ট্রাল ব্যাংকের দায় চলে আসে যে আপনারা তো তার এগেনস্টে ওই সময় কোনো অ্যাকশন নিতে পারেননি, তাদেরকে অ্যালাউ করেছেন প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করতে। সুতরাং এখন সেই দায়িত্ব থেকে বের হওয়া কিন্তু কঠিন। রাজনৈতিক বিবেচনায় অনুমোদন পাওয়া পদ্মা ব্যাংক যাত্রা শুরু করে